নমস্কার। আমরা আজকে এই সান্ধ্য আসরে ইতিহাসের একটা বিশেষ দিক নিয়ে একটু চিন্তা ভাবনা করব। ভালো মতো চিন্তা ভাবনা করা দরকার, আর এখনো যদি না করি তাহলে ভবিষ্যতে ভারতবর্ষের যে অংশটাকে আর্যাবর্ত বলা হতো, সেই আর্যাবর্তের অধিবাসীরা থাকবেন হিন্দু। আমাদের এই পশ্চিমবঙ্গ থাকবে না। পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যাবে, পশ্চিমবঙ্গ ধর্মান্তরিত হয়ে যাবে সম্পূর্ণভাবে। কেন বলছি কথাটা? সেই অতীতে ফিরে তাকান, ১,১২০০ বছর আগে, সেই ১৫২৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম এবং হুগলিতে উপনিবেশ করল পর্তুগিজেরা উপনিবেশ করল, এবং শুধু উপনিবেশ এরা করে কোথা থেকে হাজার হাজার মাইল দূর থেকে, তখনকার দিনে প্লেন ছিল না, সমুদ্র পার হয়ে এসে তারা এখানে আধিপত্য বিস্তার করলো। মেয়েদের কৃতদাসী করে ধরে নিয়ে গেল, পুরুষদের জাহাজের খোলে পশু গাদাগাদির মতো করে নিয়ে কৃতদাস হিসেবে চলে গেল। মরে গেলে সমুদ্রে ফেলে দিতে লাগলো। কেউ কোনো প্রতিবাদ করলো না, বরঞ্চ পর্তুগিজদের আহ্বান করা হলো। দেশীয় জমিদাররা, দেশীয় সামন্তপ্রভুরা, দেশীয় মানুষেরা পর্তুগিজদের দেখে মুগ্ধ হলো, তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। একটা অদ্ভুত সর্বধর্ম সমন্বয়, সেই মানসিকতা তখনও ছিল, সেকুলার কথাটা তখন জানা ছিল না। প্রশ্রয় দিল, তারা পরিপূর্ণ সুযোগ নিল, কুঠি বানালো, গোলন্দাজ এলো, গোলা এলো, বারুদ এলো, লক্ষ লক্ষ বাঙালি হিন্দু মেয়ের জাত গেল, তাদের প্রাণ গেল, জাতের থেকেও বড় কথা জাত। তাদের ধরে নিয়ে গিয়ে তারা বিদেশে দাসীর হাটে বিক্রি করতে লাগলো। বাঙালি মেনে নিল, তাদের জায়গা দিল, জমি দিল, সব দিল, কোনো প্রতিবাদ করলো না তারা। তাদের মঠে যেতে লাগলো, আর ধর্মান্তরিতও হতে লাগলো, যেন খ্রিস্ট ধর্মে গেলে তারা খুব সহজেই ঈশ্বর লাভ করে ফেলতে পারবে বা অনেক কিছু পাবে। পায়নি কিচ্ছু, কিচ্ছু পায়নি। বর্ণ হিন্দুদের অত্যাচারের কথা একটা দেখানো হয় করে, অত্যাচার ছিল না এ কথা আমি বলছি না। বর্ণ হিন্দুরা প্রচুর অত্যাচার করেছে নিম্নবর্গের মানুষের প্রতি, কিন্তু তাদের সেই অত্যাচার থেকে সুযোগ নিয়েছে খ্রিশ্চান মিশনারি আর মুসলমানেরা। তারা কখনোই সেটাকে থেকে তাদের মুক্তি দেবার জন্য ধর্মান্তরিত করেনি, ধর্মান্তরিত করেছে দল বাড়াবার জন্যে। এরপর এলো ডাচ, ১৬১০ খ্রিস্টাব্দ, ১৮২৮ পর্যন্ত ডাচেরা বাংলায় বাণিজ্য করল, বসতি স্থাপন করল, এবং ওলন্দাজ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করল। ফরাসিরা কোথা থেকে, ফ্রান্স, সেখান থেকে এসে ১৬৯২ সালে চন্দননগরে উপনিবেশ স্থাপন করল। উপনিবেশ স্থাপন করে তারা সেখানে শাসন কার্য চালাতে লাগলো, নেটিভদের চাবুক মারতে লাগলো। কোনো অসুবিধে নেই, কোনো প্রতিবাদ হলো না কোনো দিক থেকে, বরঞ্চ তাদের কাছে কী করে তাদের গায়ে গা ঘষা যায়, কী করে তাদের কাছে যাওয়া যায়, নিকটস্থ হওয়া যায়, এই প্রচেষ্টায় বাঙালি মেতে উঠল, ফরাসি শিখতে লাগলো। এবং তাদের কাছে যতটা পারা যায়, এই যে ফরাসি হুগলি, এইখানে তারা চন্দননগর, হুগলি, এইসব জায়গায় যে তারা বাণিজ্য কুঠি স্থাপন করলো। হুগলি নামটাই ফরাসি থেকে এসছে, ওগলি থেকে হুগলি এসছে, ওগলি মানে গুদামঘর। সেখানে তারা অবাধে বাণিজ্য করে গেল, বাণিজ্য শুধু না, শাসন কার্য চালালো। তখন দিল্লি থেকে, বাংলার মুর্শিদাবাদ থেকে মুসলমান শাসক, দিল্লির বাদশাহ,
কেউ কোনো প্রতিবাদ করলো না, বাংলার ওপরে যা খুশি হচ্ছে হোক। আর বাঙালিও প্রতিবাদের দিকে গেল না, মেনে নিল। রঘু ডাকাতের মতো সাংঘাতিক তীরন্দাজ ডাকাতরা থাকা সত্ত্বেও তারা সাদা চামড়াকে দেখে কোনো প্রতিবাদ করলো না, কোনো প্রতিবাদ করলো না। মেয়েদের পুরুষেরা তারা যখন গ্রামে ঢুকত, পর্তুগিজরা, পুরুষেরা মাথায় হাঁড়ি দিয়ে জলে লুকিয়ে থাকতো। যেসব দুর্বল পালাতে পারত না, মেয়েরা তাদের ছুঁয়ে দিয়ে গেলে তাদের ওপরে তারপর বিচার শুরু হতো অত্যাচার। জেগে উঠত বাঙালি সমাজপতিরা, ছুঁয়ে দিয়ে গেছে, জাত গেছে, চাল কেটে তুলে দাও, ধোপানাপিত বন্ধ করে দাও। কি ভয়ঙ্কর অবস্থা ভাবুন, মানসিকতা। ডিনেমার কোথায়? ডেনমার্ক 1755 থেকে 1845 শ্রীরামপুরে এরা উপনিবেশ স্থাপন করলো। ডেনমার্ক থেকে এসে শ্রীরামপুর, কি অদ্ভুত ব্যাপার। এরপর আর্মানিয়ানরা, তাও তারা আর্মানি থেকে এসে, তারা বণিক ছিল, তারা কোনো রকম ঝামেলা করেনি, রাজ্য বিস্তার করতে চায়নি। তারা কিছুদিন ব্যবসা করেছিল কলকাতা, মুর্শিদাবাদ, ঢাকা। আর সব শেষে এলো ইংরেজ। এরা সকলে এলো গঙ্গার পশ্চিম উপকূলে, এরা সকলে অন্যান্য ইউরোপিয়ান জাতিগুলো জায়গা করে নিয়েছিল। ইংরেজ এই খাল খন্দ, মশা, ম্যালেরিয়ায় ভরা 1200 ইংরেজ এসেছিল, তার মধ্যে 400 বেঁচেছিল, বাকি 800 এখানকার মশার কামড়ে রোগে মারা গেছিল। তবু তারা মাটি কামড়ে পড়েছিল, কারণ ইংরেজ বেনিয়ার জাত। তারা বুঝেছিল যে এই পূর্ব উপকূল দখল করতে গেলে আপাতত আমরা বিনা বাধায় দখল করব, এবং পরে আমরা ওদিক থেকে ওই দিনেমার ফরাসি ওদের উড়িয়ে দিতে কিচ্ছু সময় লাগবে না। আর তাদের সাথ দিয়ে খাল কেটে কুমির আনলো রাজা কৃষ্ণচন্দ্রের নেতৃত্বে আমাদের এখানকার আমির ওমরাহরা সিরাজের বিরুদ্ধে। এনে ভারতবর্ষকে তারা বলল, কৃষ্ণচন্দ্র কি বললেন ক্লাইভের জয়ের পরে? এই জয় হিন্দুর জয়। এত বড় অবান্তর কথাটা রাজা কৃষ্ণচন্দ্র অশিক্ষিত ছিলেন না, কূটনীতি বুঝতেন না তা নয়, ভালো যুদ্ধনীতি বুঝতেন, নিজে ভালো তরোয়াল খেলতে পারতেন, তরোয়াল যুদ্ধ করতে পারতেন। অথচ কৃষ্ণচন্দ্র নিজস্ব ক্ষুদ্র স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য বলি দিলেন বাংলার তথা ভারতের স্বাধীনতা। ইংরেজ কিন্তু তার আরও পিছিয়ে যাই আমরা, আরও পিছিয়ে গিয়ে আমরা দেখব কি, যে ইসলাম এদেশে তুর্কি, আলাউদ্দিন খিলজি, ইলিয়াস শাহী, হাফসি সুলতান, আফগান, সুরি, কর্নানি, এই যে মানে যে পেরেছে সে বাংলার ওপর দিয়ে এসে রাজত্ব করে গেছে। এইখানে কি শুধুমাত্র বাংলার অস্ত্রতারা দুর্বলতা প্রচণ্ডভাবে ছিল, সেটা আমরা জানি। কিন্তু শুধু কি তাই, আর একটা ব্যাপার কি পাশাপাশি ছিল না, সেটা হচ্ছে একটা ওর ভ্রাতৃত্ব ভণ্ডামি একটা। আমরা সবাইকে স্থান দিই। আমাদের কবি লিখেছেন, শখুন দল পাঠান মোগল এই দেহে হলো লীন। লীন কেউ হয়নি, সকলে আলাদা আলাদা করে ধর্ম প্রচার করেছে, ক্ষতি করেছে, আমাদের হত্যা করেছে, আমাদের মেয়েদের দাসীর হাটে বিক্রি করেছে, হিন্দুকুশ পর্বতমালায় লক্ষ লক্ষ হিন্দু হত্যা করা হয়েছে, আফগানিস্তানকে হিন্দু শূন্য করা হয়েছে, গান্ধার ওঠা, গান্ধারীর দেশ। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো ব্যাপারটা? আমরা কি বলবো? এটা নির্লিপ্তি, ঔদার্য, নাকি এই নামেই তখন থেকে আমরা সেকুলার হয়ে গেছি, সর্বধর্ম সমন্বয়, সর্বংসহ বাঙালি, সব কিছু সহ্য করতে হবে, অসুবিধে কি আছে, নিক না কিরে, আমাদের তো অনেক আছে। বাংলা সফট টার্গেট, অন্যদিকে হিমালয়, সেদিক দিয়ে ঢোকা যায় না, অসুবিধে হয়। বাংলা দিয়ে ঢুকতে, সমুদ্র উপকূল দিয়ে বঙ্গোপসাগর হয়ে ঢুকতে খুব সুবিধে হয়। আর তাছাড়া কোনো রেজিস্ট্যান্স নেই এখানে, ঢুকতে গেলে কোনো আক্রমণ নেই, বরঞ্চ তারা এই বিদেশিদের পদলেহন করতেই ভালোবাসে। আজকে সেই নাটকটা আবার হতে চলেছে বামপন্থীদের হাত ধরে, আবার হতে চলেছে বর্তমান প্রশাসনের হাত ধরে। আজকেও সেই ভোটের জন্য আমরা একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে তৈলমর্দন করে যাচ্ছে আমাদের বামপন্থীরা, যারা সেই চিরকাল তৈলমর্দন করেছে। সেকুলার এই একটা অদ্ভুত ভণ্ডামিকে টিকিয়ে রাখার জন্য
তো সেই জন্য তো করেনি। এরা করেছে একটা নিট ওই ভোট ব্যাঙ্কটাকে একসঙ্গে পাওয়ার জন্য। ওই ভোট ব্যাঙ্কটা যাতে একসঙ্গে পাওয়া যায় সেই কারণে করেছে। কিন্তু প্রাচীন ইতিহাসে সেই সময় মানুষগুলো কেন করেছে? তাহলে কি এটাই আমাদের চরিত্র? বাঙালি প্রথম ফার্সি শিখল, সারা ভারতবর্ষের মধ্যে বাঙালিরাই প্রথম ফার্সি শিখল, মোগল দরবারে চাকরি নিল, সারা ভারতবর্ষের মধ্যে বাঙালিরাই প্রথম ইংরেজি শিখল, কেরানি তৈরি করলো ইংরেজ এই বাঙালিদের ভেতর থেকে। তাহলে যে আসে সেখানেই বাঙালি অদ্ভুতভাবে তার অনুকরণ প্রিয়তা কি এর জন্য দায়ী? এই আত্মসমালোচনার আজকে কি সময় আসেনি? না একটা অদ্ভুত ঔদার্য, ইসলামের ভ্রাতৃত্ববোধ বলে দেখিয়ে তারা দলে দলে মুসলমান হলো। পেয়েছিল তারা সেই ভ্রাতৃত্ববোধ। পটিদার বলে, পটকার বলে যারা পট আঁকত, যে সমস্ত মুসলমানেরা তাদের হিন্দু থেকে মুসলমান হয়েছিল, তারা পেয়েছিল মুসলমান উচ্চ সমাজে ঠাঁই? পায়নি। অনিল পিদ্রু বিশ্বাস পর্তুগিজ হয়েছিল, পিদ্রু তার পর্তুগিজ নাম, সে পর্তুগিজ ক্ষমতা পেয়েছিল সে সম্পদ, তাকে দেওয়া হয়েছিল কিছু, সে যা নৌকো বাইত সেই নৌকোই সারা জীবন বেয়ে গেছে। তাহলে এই যে লোভ, এইটাই কি চরিত্র ছিল আমাদের? এই যে আমার শত্রু আমার মিত্র, এই ধরে নিয়ে কি আমরা পাশের গাঁয়ের জমিদারকে জব্দ করব বলে দুটো পর্তুগিজ দস্যু বা দুটো দিনেমার দস্যুকে ডেকে এনে তাকে দিয়ে তাদের আক্রমণ করিয়েছি? সেটাই কি আমাদের তখনকার আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল? তাতে আমার মাতৃভূমি বিকিয়ে গেলে যাক, কোনো ক্ষতি নেই। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। তাহলে এই চরিত্রটার জন্য কেন পরবর্তীকালে দেখুন যে আমাদের যে সমস্ত প্রাতঃস্মরণীয় মহাপুরুষরা তারা যখন কিছু লিখছেন, বই লিখছেন, তারাও কিন্তু সেই ইংরেজি ভাষাতে লিখছেন। যিনি বলছেন যে আমার ভারতবর্ষ বেরিয়ে আসবে ভুজাওলার উনুনের পাশ থেকে, সেটাও তিনি ইংরেজিতে লিখছেন। ভুজাওয়ালাই ওটা পড়ে বুঝবে, দেখবে কোনো দিন? সেই এক মানসিকতা, ওই সাদা সাহেবদের কাছে জায়গা করে নেব, ওদের কাছে যাব, ওদের সমকক্ষ হব। অদ্ভুত ব্যাপার। যখন বাঙালি কোট প্যান্ট পরতে অনভ্যস্ত ছিল, তখন সাহেব সাজবে বলে শার্ট গুঁজে পড়তো ধুতির ভেতরে, তার উপরে টাই, সাদা সুতোর কোট। এই ক্লাউন সে পায়ে বুট জুতো বা পামশু, এই ক্লাউন সেজে তারা অফিসে যেত। কেন এই মানসিকতাটা কেন আমাদের? আজকে আমরা ভাববো না? আজও কিন্তু সেই বর্ডার লাইনেই আমরা দাঁড়িয়ে আছি, সেইখানেই আমরা দাঁড়িয়ে আছি একটি বিশেষ দলের প্রতি তোষণ নীতি নিয়ে। সেই দলের কোনো সদস্যের গায়ে হাত লাগলে বা সুদূর প্রাচ্য অনেক দূরের কোনো দেশে সেই দলের কোনো মানুষের ওপরে কোনো অত্যাচার হলে, কোনো অসুবিধে হলে কলকাতার ধর্মতলায় মিছিল বেরোয়। আর এখানে হিন্দু যুবক এখানকার স্থানীয় মানুষকে পুড়িয়ে মারলে, তার জন্যে বা ঘরদোর জ্বালিয়ে দিলে কোনো প্রতিবাদ মিছিল বেরোয় না, না প্রশাসন না বিরোধী দল। হয়তো কোনো একটি বিরোধী দল হয়তো করে, সব বিরোধী দল করে না। তারা কিন্তু যে বিরোধী দল প্রতিবাদ করে তাদের হয়ে, তাদের বিরুদ্ধে প্রচার চালায়। তাহলে কি সেই যে মানসিকতা, যে গ্রামের মেয়েদের ছুঁয়ে দিয়ে গেলে তাকে বিচার করে দাসী করে পাঠিয়ে দেওয়া পর্তুগিজদের সঙ্গে, যে মানসিকতা কাজ করতো, পুরুষেরা হাঁড়ি মাথায় দিয়ে ডুবে থাকতো পুকুরে, সেই মানসিকতা এখনও কাজ করছে। এখনও আমরা ভাবছি যে ওদের সঙ্গে এক বৃন্তে দুটি কুসুম। এখনও কি সেটা কোনো দিন, সেটা পৃথিবীতে কোনো দিন সেটা সম্ভব হয়েছে? কোনো দিন সেটা সম্ভব হয়নি। আমরা সর্বত্র দেখেছি, কোথাও সেটা সম্ভব হয়নি। তবু এখনও আমরা ভাবছি, এখন সেটাকে পোশাক পরিয়ে বলছে সেকুলারিজম। আগে ছিল একটা অদ্ভুত নির্লিপ্তি, অদ্ভুত উদাসীনতা আর বিচিত্র নকল প্রিয়তা বাঙালির, বিচিত্র অনুকরণ প্রিয়তা। এখনও দেখুন, সিরিয়াল দেখুন,
ছেলে মেয়েদের বেটে বলা, মেহেন্দি করা, সঙ্গীত, যেগুলো তো ছিল না, ওইগুলো ব্যতি রেখে কি কোনো আনন্দের ব্যাপার ছিল না আমাদের বিয়েতে? সেই অনুকরণ করা, এই অনুকরণ প্রিয়তা, সেইটাই কি দায়ী? আমাদের আত্মসমীক্ষার একটা সময় এসছে, নিজেদের একটা ভাবার সময় এসছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় যাব, আমাদের ভবিষ্যৎ জেনারেশন। আমার 80 বছর বয়স, আমি আর বছর আছি? আর আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে আমরা কি ঠাকুর ঘর পরিবর্তনের মুখের ছেড়ে দিয়ে চলে যাব? আমরা কি এই অনুকরণ প্রিয়তায় কি কাজ করবে? যে খ্রিস্টান মিশনারিরা একসময় শুধুমাত্র বুঝিয়েছিল যে আমরাই সব থেকে শ্রেষ্ঠ, আমরাই সব দিক দিয়ে শ্রেষ্ঠ, তোমরা সব কোনো দিক দিয়ে। বাইবেল পড়েছেন? শ্রীকৃষ্ণ যে দ্রৌপদীর থালা থেকে একটি শাক এবং একটি ভাত খেয়ে সকলের পেট ভরিয়ে দিয়েছিলেন, বাইবেলেও সেম ঘটনা বাংলা বাইবেলে ঢোকানো হয়েছে যে একটু ছেলের কাছে দুটি মাছ ভাজা আর একটু রুটি ছিল, তাই দিয়ে 10,000 লোকের পেট ভরিয়ে দিলেন যিশু, ওইটা গুঁড়ো করে খেয়ে। কোথা থেকে কোথায় এলাম? কোথা থেকে কোথায় এলো? এই সেদিন সেই ঘটনাগুলো আমাদের ছেলেমেয়েদের গেলানো হয় মিশনারি স্কুলে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের স্কুলগুলোতে বিন্দু বিসর্গ নিজেদের ধর্ম ছেড়ে দিন, চাই না, মাইথোলজিটা তো জানবে, সংস্কৃতিটা তো জানবে, আমাদের সংস্কারগুলো তো জানবে, আত্মসংস্কৃতি ও আরব শিল্পানি, নিজের সংস্কৃতিটা তো জানবে না, তাও জানবে না। দেখা যাক ভবিষ্যৎ কী লিখে রেখেছে।